বন্ধুরা, যদি আপনার গার্লফ্রেন্ডের চোখে কখনো অশ্রু দেখতে না চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাত গভীর বাতাস হালকা শীষ বাজাচ্ছে। জানালার ফাঁকে আমি ঘরে একা, হঠাৎ ধীরে ধীরে কারো পায়ের শব্দ ঘরের মধ্যে ভেসে এলো। মনে হলো কেউ অদৃশ্যভাবে আমাকে দেখছে। চোখ বন্ধ করেও শীতল ভয় লাগছে। মামাও অচেনা অস্থিরতায় দারুণ চুপচাপ বসে আছে। নিঃশ্বাস ফাঁকা হয়ে যাচ্ছে। ঘরের আলো আর ছায়ার খেলা যেন আমাকে আরও রহস্যের মধ্যে টেনে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে গল্পটি শুনতে যাচ্ছি, সেটা শুনলে আপনাদের পাইপ দিয়ে পানি চলে আসবে। সেজন্য সবাই একদম দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল গল্পে আসা যাক। আমার নাম নেভা। আমার ভাই অর্ণব আর আমি দুজন মিলে গরমের ছুটিতে রূপনগরে মামাবাড়ি বেড়াতে গেছি। মামাবাড়ি মানেই তো আনন্দ, কিন্তু এবারের যাওয়া অন্যরকম, কারণ মাম নেই। তিনি কয়েকদিন আগে তার দাদার অসুস্থতার খবর পেয়ে গ্রামে চলে গেছেন। নানা নানি ওখানেই থাকেন। ফলে মামা বাড়ি যেন অনেকটা শুনশান লাগছিল। মামার ফ্ল্যাট ছোট্ট দুটি ঘর আর রান্নাঘর। ঠিক হলো মামা আর অর্ণব এক রুমে থাকবে আর আমি একা থাকব অন্য রুমে। কথাটা শুনে বুক কেঁপে উঠল। কারণ ছোটবেলা থেকে মামা বাড়ি গেলে আমি সবসময় মামির সঙ্গেই ঘুমাতাম, গল্প করতাম। মামার এই সিদ্ধান্তে আমি রাজি হতে পারলাম না। তাই জোর করে বললাম, মামা, আমি একা শুতে পারবো না। আমাকে আপনার কাছেই শুতে দিন। মামা প্রথমে না করলেও শেষমেশ রাজি হলো। রাতে বড় খাটে আমরা দুজন দুই পাশে শুলাম। মাঝে ফাঁকা জায়গা। তবু আমি ভেতরে ভেতরে অস্বস্তি পাচ্ছিলাম। মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত হবে। প্রথম রাতটা কোনোভাবে কেটে গেল। কিন্তু ভোরে ঘুম ভাঙতেই দেখি আমি অজান্তেই মামার দিকে সরে গেছি। আর মামা অস্থির হয়ে শুয়ে আছেন। মনে হচ্ছিল আমি ঘুমের ঘোরে তাকে আঁকড়ে ধরেছিলাম। বুক ধক করে ভেবেছিলাম। কিন্তু তিনি চুপ করে রইলেন। তবে তার দৃষ্টি বদলে গেছে। সেই পরিচিত সহজ ভাব আর চোখে নেই। এরপরে আমার ভেতরে এক অদ্ভুত ভয় তৈরি হল। মামা কি কিছু ভেবে ফেলেছেন নাকি? আমারই ভুল ধারণা। দ্বিতীয় রাতটা ছিল আরও অস্বস্তিকর। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি অল্প আলোয় মামা অস্থিরভাবে হাত পা নড়াচ্ছেন। ঠোঁট নড়ছে যেন ঘুমের মধ্যে। আর চমকে উঠলাম। মামা মামোর নাম ধরে ফিসফিস করছেন। মামা মামোর নাচ ফিসফিস করছেন। মুহূর্তে আমার গা শিউরে উঠল। এটা কি শুধু ঘুমে? কোনো রহস্য আছে? আমি নিঃশব্দে সরে এলাম। কিন্তু মনে হচ্ছিল আমার এই আচরণ কোনো সাধারণ বিষয় নয়। ভেতরে ভেতরে একটা শঙ্কা তৈরি হলো। কেন মামি হঠাৎ গ্রামে চলে গেলেন? কেন মামা এতটা অস্বস্তিতে আছেন? তার চোখে কেন এমন অদ্ভুত দৃষ্টি? বয়স তখন আমার মাত্র 17। কিন্তু এই কয়েকটা দিন আমাকে বুঝিয়ে দিল নিরাপত্তাহীনতা কতটা ভয়ঙ্কর হতে পারে। মনে হচ্ছিল যেন আমি অজান্তেই এক অদ্ভুত খেলায় জড়িয়ে যাচ্ছি, যেখানে ভয়, সন্দেহ আর লজ্জা একসাথে আমাকে চেপে ধরছে। আর প্রতিদিন রাত নামলেই মনে হয় এই ঘরের ভেতর কিছু একটা ঘটতে চলেছে। সেদিন রাতেই আমার মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। মামাবাড়ির সেই ছোট্ট ফ্ল্যাটে চারদিক নিস্তব্ধ। শুধু দূরে রেল লাইনের শব্দ আর কখনো কখনো কুকুরের ডাক শোনা যাচ্ছিল। খাটে শুয়ে আমি চোখ বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কারণ পাশের দিক থেকে মামার অস্থির শ্বাস প্রশ্বাস শুনতে পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম মামা আসলে ঘুমাচ্ছেন না, হয়তো উল্টে পাল্টে শুয়ে আছেন। কেন যেন মনে হচ্ছিল তিনি আমার দিকে তাকিয়ে আছেন। একসময় সাহস করে আমি চোখ মেললাম। অন্ধকারে দেখলাম মামা আমার দিকে মুখ করে শুয়ে আছেন। চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিলাম, যেন কিছুই টের পাইনি। কিন্তু ভেতরে ভেতরে ভয়ে কাঁপছিলাম। হঠাৎ শুনতে পেলাম মামার ফিসফিস করা কণ্ঠ। প্রথমে ভেবেছিলাম ভুল শুনছি, কিন্তু নাধবি, তুই কেমন করে পারিস? আমি শিউরে উঠলাম। মাম কি আসলেই মামার সঙ্গে ঝগড়া করে চলে গেছেন নাকি? অন্য কোন কারণ আছে? আমার মনে হচ্ছিল
মামা যেন অদৃশ্য কারো সঙ্গে ঝগড়া করছেন, কখনো রেগে ওঠেন, কখনো অস্থিরভাবে বিছানায় হাত চাপড়াচ্ছেন। আমি ভয়ে উঠে বসতে চেয়েছিলাম, কিন্তু শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। মনে হলো কারো পায়ের আওয়াজ। আমি কেঁপে উঠলাম, কিন্তু মামা কিছুই টের পেলেন না, চুপচাপ শুয়ে রইলেন। কয়েক মুহূর্ত পর আবার সব নিস্তব্ধ। আমি সাহস করে দরজার দিকে তাকালাম, কিছুই নেই। হয়তো ভুল শুনেছি, কিন্তু ভয়ের আবহ আরও ঘন হয়ে উঠল। তখন রাত প্রায় বোটা। হঠাৎ বাতাসের ঝাপটায় জানালার পর্দা উঠতে লাগল। আলো আধারের ছায়ায় আমার মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘাবড়ে গিয়ে মামাকে ডাকতে চাইলাম। ঠিক সেই সময় মামা হঠাৎ উঠে বসলেন। তার চোখ দুটো লালচে, মুখে এক অদ্ভুত ছায়া। আমাকে চেয়ে বললেন, নেভা, তুই ঘুম আসেনি তো? আমি কেঁপে কেঁপে বললাম, না মামা, ঘুম আসছে না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বাড়িতে যখন মাধবী নেই তখন আমার ভালো লাগে না। রাতগুলো কেমন অস্থির লাগে। তার কথায় আমার বুক কেঁপে উঠল। আমি বুঝতে পারছিলাম না মামা কি বোঝাতে চাইছেন। শুধু নিস্তব্ধ অন্ধকার ঘরটা আমাকে আরও বেশি অস্বস্তি দিচ্ছিল। মামার কণ্ঠে ছিল এক অদ্ভুত রহস্য, যেন তিনি শুধু কথা বলছেন না, আমাকে কিছু বোঝাতে চাইছেন, কিন্তু আমি বোঝার সাহস পাচ্ছিলাম না। ঘরের ভেতর অন্ধকার, চারদিকে অস্বস্তি আর মামার দৃষ্টি, সব মিলিয়ে আমার মনে হচ্ছিল এই রাতটা আরেক রকম হয়ে উঠবে, এমন কিছু ঘটবে যা আমি আগে কল্পনাও করিনি। সেদিন রাতের পর থেকে আমি ভেতরে ভেতরে আরও অস্থির হয়ে উঠলাম। মামাবাড়ি আসার আনন্দ কোথায় মিলিয়ে গেল। প্রতিটা রাত আমার কাছে হয়ে উঠল আতঙ্কের আর অদ্ভুত এক রহস্যের। সারাদিন মামা স্বাভাবিক থাকলেও রাতে তার চোখে মুখে এমন এক পরিবর্তন আসত যা আমার ভেতর কাঁপুনি ধরিয়ে দিত। আমি বুঝতে পারছিলাম তিনি ঘুমাতে পারছেন না, মাঝে মধ্যে ফিসফিস করে কথা বলেন, কখনো মামির নাম, কখনো অচেনা কিছু শব্দ যেগুলো ঠিক বুঝতে পারতাম না। অর্ণব এসব কিছুই টের পাচ্ছে না। সে তার নিজের রুমে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, আর আমি একা মামার সঙ্গে এই অদ্ভুত আবলে বন্দি থাকি। তৃতীয় রাতটায় সবকিছু আরও ভয়ঙ্কর লাগল। ঘড়িতে তখন রাত 1টা। আমি ঘুম ভেঙে দেখি মামা বিছানায় নেই। বুক থক করে উঠল। এত রাতে উনি কোথায় গেলেন? আমি ধীরে ধীরে উঠে বসে দরজার দিকে তাকালাম। হলো ঘরে দিয়ে অল্প আলো আসছে। আমি নিঃশব্দে পা টিপে বাইরে দৌড়লাম। দেখি রান্নাঘরের ভেতর আলো জ্বলছে। আমি সাহস করে এগিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মারতেই হঠাৎ শরীর ঠান্ডা হয়ে গেল। মামা চেয়ারে বসে আছেন। টেবিলে মামির একটা লাল শাড়ি আর ব্লাউজ রাখা। সেই জামাগুলোতে মুখ গুজিয়ে তিনি গভীর শ্বাস নিচ্ছেন আর ফিসফিস করে বলছেন, মাধবী, তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি? তুই না থাকলে আমি পাগল হয়ে যাই। তার কণ্ঠে কান্নার সুর মিশেছিল। আমি শিউরে উঠলাম, ফিরে এলাম নিজের বিছানায়। কিন্তু ঘুম আর এলো না, মনটা ভয়ে আর প্রশ্নে ভরে গেল, মামা কেন এভাবে করছেন? মাম কি সত্যি তাকে ছেড়ে চলে গেছেন নাকি অন্য কোন রহস্য আছে? পরদিন সকালে মামাকে একেবারে স্বাভাবিক দেখালো, যেন কিছুই হয়নি। হাসি মুখে আমার খোঁজ খবর নিচ্ছেন। এমনকি বললেন দুপুরে আমাকে নিয়ে বাজারে যাবেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। গত রাতের সেই মানুষ আর সকালের এই মানুষ একেবারে দুই রকম। আমি কিছু বললাম না, তবে আমার সন্দেহ আরও গভীর হল। সেই দিন বিকেলে মামার সঙ্গে বাজারে বেরোলাম। তিনি সাধারণ মতোই ব্যবহার করলেন, তবে কয়েকবার লক্ষ্য করলাম লোকজনের সামনে থেকেও তার চোখ যেন আমার দিকে অদ্মুখ ফিরিয়ে নিয়েছি, কিন্তু বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছিল। রাতে আবার ভয়ের আবহ নামল। বাতাসে জানানার কাঁচ কাঁপছিল। ঘড়িতে তখন 1:30। মামা এবার খাটের ওপারে না থেকে ধীরে ধীরে আমার দিকের ফাঁকা জায়গায় সরে এলেন। আমি আতকে উঠে চোখ বন্ধ করলাম। তিনি ফিসফিস করে বললেন, নেভা, ভয় পাস না, আমি তোর মামা। কিন্তু এই একাকিত্ব আমাকে কষ্ট দেয় মনে হয়। কেউ আমার পাশে নেই। আমি কথা বলার মোট অবস্থায় ছিলাম না, শুধু শরীরটা কেঁপে উঠছিল। তার কণ্ঠে ছিল গভীর হতাশা, তবে সেই হতাশার ভেতরে আমি অদ্ভুত এক তীব্রতা অনুভব করছিলাম, যেন তিনি কিছু বলতে চাইছেন, কিছু লুকোচ্ছেন, অথচ আমার সঙ্গে ভাগ করতে চাইছেন না। সেই মুহূর্তে হঠাৎ জানালার
বাইরে থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। মামা চমকে উঠলেন। আমি আতঙ্কে উঠে বসলাম। দুজনেই দরজার দিকে তাকালাম। করিডর ফাঁকা, কিন্তু স্পষ্ট শুনলাম কারো পায়ের আওয়াজ ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। সামা দরজা বন্ধ করে ফিরে এসে বিছানায় বসে মাথায় হাত দিয়ে বসে রইলেন। তার কাঁধ কাঁপছিল। আমি ভয়ে আর কৌতূহলে একেবারে পাথরের মতো শুয়ে রইলাম। সেই অবস্থায় আমি খেয়াল করলাম মামার চোখে পানি জমেছে, যেন তিনি ভেতরে ভেতরে কাঁদছেন। আমার মনে হলো মামার এই আচরণের পেছনে কোনো গভীর কষ্ট লুকিয়ে আছে। কিন্তু সেই কষ্ট কি সেটা বুঝতে পারছিলাম না। পরদিন সকালে মামা আমাকে দেখে স্বাভাবিক আচরণ করলেন, যেন কিছুই হয়নি। তবে চোখের কোণে ক্লান্তি লেগেছিল। আমি সাহস করে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, মাম হঠাৎ কেন গ্রামে চলে গেলেন, কিন্তু মুখ থেকে শব্দ বের হলো না। শুধু অনুভব করলাম এর পেছনে কোনো গোপন কারণ আছে। দুপুরে খাবার পর মামা চুপচাপ বসেছিলেন। তার হাতে ছিল একখানা পুরনো খাতা। খাতার পাতায় কিছু লিখছিলেন। আমি দূর থেকে উঁকি দিয়ে দেখলাম পাতার উপরে লেখা মাধবীর চিঠি। আমি চমকে উঠলাম। মামি কি তাকে কোনো চিঠি লিখে গেছেন, নাকি মামা নিজেই কল্পনার জগতে লিখছেন? আমার মন ভরে গেল হাজারো প্রশ্নে। আমি কিছু বুঝতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল মামার জীবনে এমন কিছু ঘটেছে, আর সেই রহস্যের জাল ধীরে ধীরে আমাকেও ঘিরে ফেলছে। আমি তখনও জানতাম না সামনে যে রাতগুলো আসছে, সেখানে আমাকে এমন সব ঘটনার কি পাল্টে দেবে। পঞ্চম দিনের দুপুরটা যেন অদ্ভুত নিস্তব্ধতায় ভরে উঠেছিল। মামা টানা কয়েক ঘন্টা সেই পুরনো খাতার ভেতর কি লিখছিলেন আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম। মাঝে মাঝে তিনি থেমে জানালার বাইরে কাকাচ্ছিলেন, আবার কখনো কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলছিলেন। আমার ভেতরে তখন এক অদম্য কৌতূহল জন্মেছে। এই খাতায় আসলে কি আছে? কেন মামা এটাকে এত গুরুত্ব দিচ্ছেন? সন্ধ্যায় অর্ণবকে নিয়ে মামা বাইরে বেরোলেন। বাজারে যাবেন, একা ঘরে রইলাম। মন টানছিল সেই খাতার দিকে। সাহস সঞ্চয় করে আস্তে আস্তে টেবিলের দিকে গেলাম। টেবিলের দিকে গেলাম। খাতাটা তখনও খোলা উঠিল। হাত কাঁপতে কাঁপতে আমি পড়তে শুরু করলাম। খাতার পাতায় মামার হাতের লেখা, তুই যদি আমাকে এভাবে ছেড়ে ছেড়ে যাস, তবে আমি কিভাবে বাঁচব মাধবী? আমি তোকে যতটা ভালোবেসেছি, তুই কি ততটা বুঝেছ? কোনদিন আমি ভুল করেছি, মানছি। কিন্তু আমার ভালোবাসাটা কি ভুল ছিল? আমি কখনো ভাবিনি একদিন তুই আমাকে এমন করে দূরে সরিয়ে দেবে। তুই যদি ফিরে আসিস, আমি সব ঠিক করে দেবে। শুধু আরেকবার সুযোগ দে আমাকে। আমি এক নিঃশ্বাসে পরে থেমে গেলাম। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছিল। মামা কি সত্যিই ঘুরছিল? মামি কি সত্যিই কোনো ভুল করেছেন, নাকি এর ভেতরে আরও কোন অজানা কাহিনী আছে? খাতাটা বন্ধ করে আমি চুপচাপ বসে পড়লাম। তখনই দরজার বাইরে থেকে কারো হাঁটার শব্দ পেলাম। বুক কেঁপে উঠল। ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পাতলাম। করিডর দিয়ে কারো হেঁটে যাওয়ার শব্দ ভেসে আসছে। দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখি ছায়া, মূর্তির মতো একটা অবয়ব ধীরে ধীরে সিঁড়ির দিকে চলে যাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারলাম এটা মামা নন, কারণ উনি তো বাইরে গেছেন অর্ণবের সঙ্গে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এ বাড়িতে তাহলে আরও কেউ আছে নাকি আমি ভ্রম দেখছি? কিছুক্ষণ পর মামা আর অর্ণব ফিরলেন। মামার চোখে তখনও সেই ক্লান্তি আর অস্থিরতা লেগে আছে। আমাকে দেখে মৃদু হেসে বললেন, নেভা, ভয়ের কিছু নেই। আমি আছি। তবু আমি কিছু বললাম না। শুধু চুপ করে তাকিয়ে রইলাম তার দিকে। মনে হচ্ছিল তিনি যত বলেন তার চেয়ে অনেক কিছু গোপন করেন। রাত নামতেই ভয়ের আবহ আবার নেমে এলো। বাতাসে জানালার কাজ কাঁপছিল। ঘুড়িতে তখন প্রায় একটা। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম নেই। আবার সেই ফিসফিসানি, আবার মামির নাম। আমি ভয়ে জমে যাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ রান্নাঘর থেকে থালাবাটির শব্দ হলো। মামা চমকে উঠলেন। আমি আতঙ্কে উঠে বসলাম। দুজনেই ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম। আলো জ্বালাতেই দেখি থালাবাটি সব মেঝেতে ছড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ঘরে তো আমরা ছাড়া আর কেউ নেই। মামা একবার আমার দিকে তাকালেন, চোখে ভয় আর কষ্টের মিশ্র ছায়া। তারপর নিঃশব্দে বললেন,
তুই যদি সত্যিই ফিরে এসে থাকিস মাত দিচ্ছিস। আমার শরীর কেঁপে উঠল। আমি তখনই বুঝলাম মামাবাড়ির এই রাতগুলোতে শুধু মামার অস্থিরতা নয়, কোন আরও অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। ষষ্ঠ রাতের আগেই আমি ভেতরে ভেতরে বুঝে গিয়েছিলাম মামাবাড়ির এই গল্পটা কেবল মামার অস্থিরতা বা একাকিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এর ভেতরে আরও গভীর রহস্য লুকিয়ে আছে। আমার চোখের সামনে যত ঘটনা ঘটছাইছে সেগুলো যেন টুকরো সূত্র, কিন্তু পুরো ছবিটা এখনো ধোঁয়াশার ভেতর। সেদিন সকালে মামা খুব চুপচাপ ছিলেন। অর্ণব স্কুলে চলে গেল। আমি রান্নাঘরে সাহায্য করছিলাম। মামা বসেছিলেন বারান্দায়। আমি লক্ষ্য করলাম তার হাতে একটা পুরনো অ্যালবাম। কৌতূহল সামলাতে পারলাম না। এগিয়ে গিয়ে দেখলাম অ্যালবামের ভেতরে মামা আর মামোর পুরনো ছবি। অনেকগুলো ছবিতে মাম হাসি মুখে দাঁড়িয়ে আছেন, কিন্তু একটা ছবিতে মামার হাত ধরে আছেন এমনভাবে যেন ছাড়তে চাইছেন না। মামা ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন, চোখে কষ্টের ছাপ। আমি আস্তে বললাম, মামা মাম হঠাৎ গ্রামে চলে গেলেন কেন? মামা চমকে উঠলেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, সবকিছু তোকে বলা যায় না। নেভা মাধবীর সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হয়েছিল। ও ভেবেছিল আমি তাকে ঠকিয়েছি। আমি ভ্রুকু চোখে জিজ্ঞেস করলাম, আপনি কি সত্যিই ঠকিয়েছিলেন মামকে? মামা হঠাৎ রাগে গলা চড়িয়ে বললেন, না, আমি তাকে ঠকাইনি। কিন্তু কিছু ঘটনা এমন হয়েছিল যেগুলো আমার নিয়ন্ত্রণে ছিল না, আর মাধবী সেই ঘটনাকে অন্যভাবে নিয়েছিল। কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার মনে আরও হাজারটা প্রশ্ন জেগে উঠল। ঠিক তখনই বারান্দার বাইরে হঠাৎ কাকের ডানা ঝাপটানোর শব্দ হলো। মামা চমকে উঠে তাকালেন, তারপর ছবির হঠাৎ জোরে বন্ধ করে রাখলেন। সন্ধে নামতেই আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতে কিছু একটা খুঁজে বের করব। মামার রহস্য না ভাঙ্গা পর্যন্ত শান্তি পাব না। ঘড়িতে তখন বোটা বাজে। মামা তখনও জেগেছিলেন। আমি ভান করলাম ঘুমাচ্ছি। অন্ধকারে দেখলাম তিনি ধীরে ধীরে আলমারির দিকে গেলেন, ভেতর থেকে কিছু কাগজ বের করলেন, আর চুপচাপ বিছানায় বসে পড়লেন, আর কাগজের দিকে তাকিয়ে খিসফিস করতে লাগলেন। আমি শুয়ে থেকে কান পেতে শুনলাম। আমি শুয়ে থেকে সরে পড়ছিলেন, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে ওই মেয়েটার সঙ্গে এত ঘনিষ্ঠ হতে না। আমি সব দেখেছি, আমি সব বুঝেছি। আমাকে আর খুঁজতে আসবে না, আমি চলে যাচ্ছি। আমার বুক ধক করে উঠল। মানে মাম কাউকে সন্দেহ করেছিলেন, কিন্তু কে সেই মেয়ে? মামা কি সত্যি অন্য কারো সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন নাকি? এটা কেবল ভুল বোঝাবুঝি। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু মনে হচ্ছিল ঘরের ভেতর হাওয়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ ভাসছে, যেন মামির গায়ের গন্ধ। মামা তখনও চিঠিটা বুকে চেপে ধরে বসেছিলেন, চোখ থেকে অশ্রু ঝরছিল। ঠিক তখনই রান্নাঘর থেকে আবার সেই শব্দ, থালাবাটি ঝনঝন করে মাটিতে পড়ল। মামা চমকে উঠে দৌড়ে গেলেন। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি মামা মাঝখানে দাঁড়িয়ে চারদিকে থালাবাটি ছড়িয়ে আছে। তার চোখে আতঙ্ক। হঠাৎ আমাকে দেখে বললেন, নেভা, তুই কি দেখেছিস? ও আবার ফিরে এসেছে। মাধবী আবার ফিরে এসেছে। আমার শরীর কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু বুঝলাম মামির চলে যাওয়ার রহস্যটা যতটা সাধারণ মনে হয়েছিল, তার চেয়ে অনেক ভয়ঙ্কর। রাতটা আমার একদম ভালো কাটল না। মামা আবারও রান্নাঘরে গিয়ে অদ্ভুত আচরণ করে ফিরলেন। আমি জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেলাম। শুধু লক্ষ্য করলাম তার চোখ দুটো যেন গভীর আতঙ্কে ভরা। পরদিন সকালে মামা, আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, অর্ণব তখন পাশের রুমে খেলছিল। হঠাৎ আমার চোখ পড়ল আলমারি নিচে পড়ে থাকা একটা ছোট্ট কাগজের টুকরোই তুলে দেখি। সেখানে কাঁপা হাতে লেখা কিছু শব্দ, শুধু আমি নই, তুই জানিস কার জন্য সব শেষ হলো। আমার বুকধক পড়ে উঠল। কার জন্য এই প্রশ্নটাই মাথায় ঘুরছিল। কাগজটা লুকিয়ে রেখে দিলাম দুপুরে। যখন অর্ণব ঘুমোচ্ছিল, আমি চুপি চুপি মামার রুমে ঢুকে পড়লাম। আলমারির ড্রয়ার টেনে দেখি অনেক পুরনো কাগজপত্র। তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট নোটবুক। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখা স্পষ্ট। এটা যেন মামার ব্যক্তিগত ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে থমকে গেলাম। সেখানে লেখা মাধবীর বন্ধু রত্না। আমি তাকে এড়িয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সে বারবার কাছে আসছিল।
এক রাতেই ভুল করে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। পরদিন মাধবী সব জেনে গেল। তখন থেকে আমার জীবনে আগুন। আমি স্তব্ধ হয়ে গেলাম। মানে মাম শুধু সন্দেহই করেননি, আর সেই নাম রত্না আমি কখনো শুনিনি। সত্যিই একটা ঘটনা ঘটেছিল। আর সেইনি পেছন থেকে মামার কণ্ঠস্বর শোনা গেল। নেভা, তুই এখানে কি করছিস? আমি চমকে উঠে নোটবুকটা বন্ধ করে ফেললাম। মামার চোখ রক্ত লাল, মুখে রাগ আর লজ্জার ছাপ। আমি কাপা গলায় বললাম, মামা, আমি শুধু কথা শেষ করার আগেই মামা চুপচাপ আমার কাছ থেকে নোটবুকটা নিয়ে নিলেন। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে হঠাৎ বললেন, তুই যা পড়েছিস কাউকে বলবি না, বিশেষ করে অর্ণবকে তো একেবারেই না। আমি কিছু বললাম না, কিন্তু মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল, রত্না এখন কোথায়? সন্ধে বারান্দায় বসে আছি, হঠাৎ দেখে সামনের গলির দিকে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আলো অন্ধকারে মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু অদ্ভুতভাবে মনে হলো যেন সে আমাদের ফ্ল্যাটের দিকেই তাকিয়ে আছে। আমি খেয়াল করতে করতে হঠাৎ চোখ মুছলাম। আবার তাকাতেই দেখি কেউ নেই। মনে হচ্ছিল আমার বুকের ভেতর শীতল বাতাস ঢুকে যাচ্ছে। যদি সেই হয় রত্নাকি মাম। সেই রাতে মামা হঠাৎ ঘুম ভেঙে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। আমি চুপচাপ তার পিছু নিলাম। দেখি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে তিনি হাওয়ার দিকে তাকিয়ে বলছেন, মাধবী, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু একবারের ভুল করেছিলাম, আমি জানতাম না তুমি চিরদিনের জন্য চলে যাবে। আমি ভয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। আশেপাশে কেউ নেই, শুধু বাতাসে অদ্ভুত শীতলতা। মনে হচ্ছিল সত্যি যেন কেউ অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে মামার সামনে।